यज्ञेन यज्ञमेजन्त देवास्तानि धर्माणि प्रथमान्यासन् देहनाकं महिमाना सचन्ति यत्र पूर्वे साध्या सन्ति देवा। আমরা এখন এলাম ভরদ্বাজ মুনি আশ্রম। এই দিকটাতে সঙ্গম ঘাট আর এই দিকটাতে আনন্দ ভবন বা স্বরাজ ভবন। কিছুক্ষণ ভরদ্বাজ মুনি আশ্রমে আমরা ঘুরব, দেখব। মন্দিরটা প্রথম দর্শনেই খুবই সুন্দর। এখানে যে পৌরাণিক আখ্যান অনুযায়ী বিভিন্ন ছবি দিয়ে বোঝানো আছে, যদিও ছোটোখাটো দোকানের জন্য কিছুটা অবস্ট্রাকশান আছে, তাহলেও যে আমাদের পৌরাণিক আখ্যানের বিষয়বস্তু এই ছবিগুলোর মাধ্যমে তুলে ধরা হয়েছে। সামনে মূল মন্দির, তার দুধারে আরও দুখানা মন্দির আছে এবং মন্দিরের উপরটা গম্বুজ আকৃতি। ডান দিকের মন্দিরটা গম্বুজ আকৃতি, কিন্তু বাঁ দিকেরটা গম্বুজ আকৃতির নয়, এটা চার কোণা। ये मुख्य मंदिर है। ये भरद्वाज ऋषि, ये भरद्वाज ऋषि, ये मेन मंदिर भरद्वाज ऋषि का। ভরদ্বাজ মুনি আর এদিকে গঙ্গা যমুনা, মাঝখানে স্বয়ং মহাদেব এবং শিবলিঙ্গ, এবং এই শিবলিঙ্গের এখানে নন্দী। এই শিবলিঙ্গের বিশেষ বৈশিষ্ট্য, এটা চতুর্মুখী, অর্থাৎ চারদিকে চারটে শিবের মূর্তি আছে। মন্দিরের পিছনে আরও একটি মন্দির, সেটা একই রকম গম্বুজাকৃতি। এখানেই এটাই মূল মন্দির, এবং ভরদ্বাজ মুনি যে মূল প্রতিকৃতি সেটা এখানেই রাখা আছে। এটা মূল মন্দিরের থেকে পিছনে আরেকটা বৃহৎ আকারের মন্দির, সেখানেই এটি রাখা আছে, এবং এর চারধারে একাধিক দেবদেবী এবং মুনি ঋষিদের প্রতিকৃতি রাখা আছে। ভরদ্বাজ মুনি আশ্রমে প্রবেশের ঠিক ডান দিকে এই সেই শতাব্দী প্রাচীন কালী মন্দির। ভরদ্বাজ মুনি আশ্রম থেকে একটা টোটোতে উঠেছি, চুঙ্গি মোড় পর্যন্ত যাব। এই আমরা তিনজন বসে আছি, কিন্তু রাস্তায় যে ভিড়, কতটা যেতে পারবো, কত দূর নিয়ে যাবে সে জানি না, কিন্তু অগত্যা সেখান থেকে হাঁটতে হবে, এবং হাঁটতে হবেই। এই মানসিক প্রস্তুতি নিয়ে এখানে টোটোতে বসছি। আমরাও চেষ্টা করছি যতটা এগিয়ে যেতে পারি। চুঙ্গি মোড় থেকে টোটোতে নেমে আমরা হাঁটতে শুরু করেছি, যাব সঙ্গম। এই পথে যেতে হবে, 2.5 কিলোমিটার হাঁটার পরে আমরা সঙ্গমে পৌঁছাতে পারবো। লোকে লোকারণ্য, কতক্ষণে পৌঁছাতে পারবো সবার সাথে আমরা পা মিলিয়ে হাঁটতে শুরু করেছি। দেখা যাক কতক্ষণে পৌঁছানো যায়। তবে এখানে পুলিশেরা যথেষ্ট সহায়তা করছেন। কোন দিক দিয়ে গেলে তাড়াতাড়ি যাওয়া যাবে এবং কাছে হবে সেটাও তারা সহায়তা করে বলে দিচ্ছেন।
সামনে সঙ্গম পয়েন্ট, ওই দূরে সাদা বিল্ডিংটা দেখা যাচ্ছে ওখানে। আর এই দিকটাতে এটা রাম মন্দির তৈরি করা হয়েছে, পাশে পার্কিং, হাজার হাজার গাড়ি দাঁড়িয়ে আছে। আর এদিকে লক্ষ কোটি মানুষের জনস্রোত। আমরাও সবার সাথে পায়ে পা মিলিয়ে এগিয়ে চলেছি। এখানে দেখুন হাজার হাজার বায়ো টয়লেট এই মাঠটার উপরে, এবং ওই সাইডটা পার্কিং। এই বায়ো টয়লেটগুলো ব্যবহার করা হচ্ছে জনসাধারণের ব্যবহারের জন্য, এবং অসংখ্য লোক যারা দূর দূরান্ত থেকে এসছে। এই সামনে প্রয়াগরাজের যে মেন গেট সঙ্গমে যাওয়ার, এটা এখানে। এই দেখুন জনসমাগম। আমরা এদিক থেকে এলাম। এবার আমাদের যাত্রাটা দেখুন। হেঁটে হেঁটে ক্লান্ত হয়ে গিয়ে এই ট্রলি, এটাতে মালপত্র নিয়ে যায়, এভাবে যাচ্ছি। এইখানে 250 টাকার চুক্তিতে 200 মিটার। মৌসুমি ওদিকে, সৈকত আর আমি এইদিকে। এদিকে সঙ্গম যাওয়ার যে নৌকাঘাট, সেই জায়গা। আর ডান দিকে বাঁ দিকে অসংখ্য তাঁবু, যেগুলো একটু আগেই বলছিলাম। আর অসংখ্য মানুষ আমাদের সঙ্গে সঙ্গে চলেছেন, লক্ষ কোটি মানুষ পায়ে পা মিলিয়ে। দেখুন আবাল বৃদ্ধ বনিতা। এখানে আমরা সবসময় বলি যে বাচ্চাদের এবং বয়স্কদের নিয়ে আসবেন না, কিন্তু আজকে এই মেলাতে এসে দেখছি যে বহু মানুষ, জানি না তাদের কি ধ্যান ধারণা, বহু বয়স্ক মানুষ হাঁটছেন, ছোট ছোট বাচ্চাও আছে তাদের সঙ্গে। এ একটা অদ্ভুত অভিজ্ঞতা, অদ্ভুত অনুভূতি। মহাকুম্ভ বলে কথা, বারবার আসবে না। এই ধ্যান ধারণাতে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ পায়ে পা মিলিয়ে হেঁটে চলেছেন সঙ্গম পয়েন্টের দিকে। আমরা চলেছি এই দিকে, আমরা এলাম ওই দিকটা দিয়ে। আর একটুখানি গেলেই সঙ্গম, যেখান থেকে নৌকা পাওয়া যাবে। সঙ্গম বলতে ত্রিবেণী সঙ্গম নয়, এখানে সঙ্গম এই অর্থে যে এখানে নৌকাঘাট। আর ঠিক বাঁ দিকটায় আর 100 মিটার গেলে লেটে হনুমান বা শায়িত যে হনুমানজির মন্দির, সেটা ঠিক তারপরেই বাঁ দিকে দেখাবো। একটুখানি এগিয়ে গেলে যে ফোর্ট, সেই ফোর্ট আছে তারপরেই। তাও একটা ভালো জায়গা পেয়েছে বসার। আমি তো পুরো সেই জিনিসপত্র যেভাবে যায় সেটার মধ্যে বসেই চলেছি ওদের সাথে। কি করা, যেখানে যেরকম একটা গ্রুপে এসছেন বড় বড় বাসে, সেটা বোঝার জন্য সবার মাথায় একই রঙের টুপি দেওয়া আছে। দেখুন যে তারা একই দলের লোক, এটা দেখে বোঝা যাবে যে তারা একসাথে এসছেন এবং তারা একটা ধারে দাঁড়িয়ে আছেন। অভিনব পদ্ধতি দেখুন, যাতে না হারিয়ে যায়। একজন আরেকজনের গামছা ধরে আছেন, অসংখ্য মানুষ। হর হর মহাদেব, হর হর মহাদেব। দেখুন উন্মাদনা, এই অনুভূতি মহাকুম্ভের অনুভূতি। হর হর গঙ্গে। অসংখ্য মানুষ, অসংখ্য মানুষ পায়ে পা বালে मिलिए हमेशा बनी रहे। और मैं राजस्थान से आया हूँ। राजस्थान থেকে এসেছেন? राजस्थान से जोधपुर से आया हूँ। जोधपुर से? हमारी टीम है 10-15 पीछे लोग हैं। এই হচ্ছে মহাকুম্ভের অভিজ্ঞতা, এই মহাকুম্ভের উন্মাদনা। এটাই দেখার যে মানুষ সব বাধা বিপত্তিকে উপেক্ষা করে এসেছেন। স্বয়ং মহাদেবের ত্রিশূল হাতে এসে গেছেন, দেখেছেন? हर हर महादेव। अपना गांव जिलामलिया पोस्ट रानी गांव जिला नागौर। आप कहाँ से? मैं राजस्थान नागौर जिले से मगड़ा तहसील से। कहाँ से आप? बिहार से है। बिहार से। चलिए चलिए, सबको चलना पड़ेगा।
आगे से राइट, पहला राइट जो है उसको सीधा कट आप उसी से चढ़ जाना, आप सीधा उसी पा जाओगे। ओके ठीक है, ओके थैंक यू, ओके थैंक यू। তার মানে আর এখান থেকে কিছুটা গেলে এইদিকে পুলিশ ডাইরেকশন দেখিয়ে দিয়েছে সানিকে, আমরা সেই মতো সামনের দিকে এগিয়ে যাচ্ছি। हुसैनचक नालंदा बिहार के राजवंशी वेद, आप भूले बन के शिविर में आ जाए। आप दिलीप कुमार आपकी प्रतीक्षा कर रहे हैं। कविता कुमारी व गीता मिश्रा रहने वाली লক্ষ কোটি মানুষের সঙ্গে হেঁটে চলেছি। সঙ্গম আর খুব বেশি দূর নয়, কিন্তু এই যে জনসমুদ্র, এই জনসমুদ্রের অভিজ্ঞতা চিরকাল মনে থাকবে। এইখানে শায়িত হনুমানজি বা লেটে হনুমানজির মন্দির, কিন্তু এত প্রচণ্ড ভিড় যে বন্ধ। এখানে স্ক্রিনে সবাইকে দেখতে দেওয়ার সুযোগ করে দেওয়া হয়েছে, কিন্তু লেটে হনুমানজির মন্দিরে প্রবেশ করা একেবারেই নিষেধ, করা যাবে না। দেখছেন উপর থেকে আর্মিরা হেঁটে যাচ্ছে। এখানে সাধারণের প্রবেশ নিষেধ, এই গেট দিয়ে ঢোকার রাস্তা, কিন্তু এখানে সম্পূর্ণভাবে সেটি বন্ধ আছে এখন। आपकी प्रतीक्षा कर रहे हैं। आप पूरे बच्चे की लेने आ जाए। यहाँ पे बीमा देने की आपकी प्रतीक्षा कर रहे हैं। कपड़ा दीदी, नागलोई दीदी, कपड़ा दीदी, आप फोन नंबर 474 फोन नंबर 474 चले जाए। वहाँ पे आप এখানে আমরা গেলাম 3-4 কিলোমিটার হাঁটতে হাঁটতে, শেষে পুলিশকে জিজ্ঞাসা করা হলো, তারা বলল এখানে শুধুমাত্র ভিআইপিদের যেতে দেওয়া হচ্ছে, অথচ এই দিকের পুলিশ, পিছনে পুলিশ, তারা বলছে যে হ্যাঁ ওখানে গেলে নৌকা পাওয়া যাবে। ঠিক এই জায়গাটাতে এসে দেখছি যে অসম্ভব রকমের একটা মিসম্যানেজমেন্ট, মিস ইনফরমেশান, যে কোন দিকে গেলে সাধারণ মানুষ অর্থাৎ আমাদের মতো যারা নৌকা করে সঙ্গমে যেতে চাইছেন তারা কোন দিকে যাবে, সে ব্যাপারে এই পুলিশ এবং অন্যান্য যে যারা গাইড করছে তাদের মধ্যে কোনো কোঅর্ডিনেশন নেই এখানে। ঘন্টা তিনেকের আঁকা বাঁকা রাস্তা ঘুরে 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 সরস্বতী ঘাটে এসে পৌঁছালাম। এবার এখানে দরদামের পালা। সরকারের নির্দিষ্ট করা দাম হচ্ছে 85 টাকা, কিন্তু এখানে যা লোক, ডিমান্ড অ্যান্ড সাপ্লাইয়ের রুল এখানে কিছুই কাজ করবে না। স্বাভাবিকভাবে এখানে খুবই দরদাম। আমরা দরদাম করে দেখছি একটা নৌকো নেওয়া যায় কিনা, কত নেবে সেটা দরদামের মাধ্যমে ঠিক করব, তারপরে বাকিটুকু যেতে যেতে আবার কথা বলবো। দূরের দৃশ্যটা একবার দেখুন, হাজার হাজার নৌকো আর লক্ষ লক্ষ লোক এখানে, সবাই দরদামে ব্যস্ত এবং সঙ্গমের দিকে যাওয়ার জন্য সবাই দর করছে। এইখানে একটা সুন্দরভাবে একটা ঘাট বানানো আছে, সেই ঘাট দিয়ে কেউ কেউ উঠছে, তাছাড়া এদিকেও অনেক নৌকো দাঁড় করানো আছে, সেখান থেকেও বহু নৌকো যাচ্ছে। এখান থেকে যতদূর পর্যন্ত, দূরে ওই নৈনী ব্রিজ দেখা যাচ্ছে। এক ঘন্টা নয়, 2 ঘন্টা নয়, 3 ঘন্টারও বেশি সময় ধরে হাঁটতে হাঁটতে অবশেষে প্রথমে এলাম সরস্বতী ঘাটে, সেখানে ঘাট বন্ধ। তারপর সেখান থেকে এলাম আবার হাঁটতে হাঁটতে বোট ক্লাব।
বোট ক্লাবে এসে সেখানে দেখলাম যে জনসমুদ্র। এখানে শেষ পর্যন্ত আমরা লাইফ জ্যাকেট পরে নিয়েছি নৌকায় উঠে এবং আমরা সঙ্গমের দিকে যাচ্ছি। সঙ্গমে যাচ্ছি 3 জন। তো কেমন লাগছে তোমাদের? সানি, মৌসুমী? এবার মনে হচ্ছে হাঁটাটা সার্থক হয়েছে। সঙ্গমের দিকে যাচ্ছি, একটুখানি জল টল মাথায় দেবো, ভালো লাগছে। এবারে মনে হচ্ছে অ্যাকচুয়াল পুণ্যি করছি, এত হেঁটে কোমর পিঠ ব্যথা হয়ে গেছে, তাতে সব পাপগুলো ধুয়ে গেল মনে হচ্ছে। এমনকি ওই জিনিস নেওয়ার গাড়িতে উঠে হাজার হাজার সাইবেরিয়ান বার্ড, হাজার হাজার সাইবেরিয়ান বার্ড। এইসব দৃশ্যগুলো দেখে মনে হচ্ছে সত্যি হাঁটাটা সার্থক হয়েছে। বলো। সবাই বলছিল ফিরে যাব, কিন্তু এখন মনে হচ্ছে না, হেঁটে সার্থক হয়েছে। অসম্ভব সুন্দর দৃশ্য। ওপারে যমুনার পাড় বরাবর যতদূর চোখ যাচ্ছে অসংখ্য টেন্ট, হাজারে হাজারে বিভিন্ন ক্যাটাগরির টেন্ট। সেটা আগের ভিডিওতেও দেখিয়েছি। আজকে দিনের বেলায় যাচ্ছি, দেখতে পাচ্ছি যে হাজার হাজার এই সাইবেরিয়ান বার্ড প্রচুর পরিমাণে, যারা শুধু খাবারের লোভে নৌকার উপরে আমাদের কাছাকাছি এসে উঠছে। দূরে যে ফোর্ট দেখা যাচ্ছে, এটা আগে নাম ছিল এলাহাবাদ ফোর্ট। 1583 খ্রিস্টাব্দে সম্রাট আকবর এই যমুনা নদীর তীরে এই ফোর্ট তৈরি করেছিলেন। এটা এখন আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার তত্ত্বাবধানে আছে এবং এর মধ্যে এখন শুধুমাত্র সেনাদের থাকার অনুমতি আছে, আর এর মধ্যেই আছে অক্ষয় বট। কিন্তু আজকে সম্পূর্ণভাবে প্রবেশ নিষেধ। আমরা ঠিক এই দিকটা দিয়ে গেছিলাম, কিন্তু ঢোকা সম্ভব হয়নি, কেননা এত জনসমাগম, যার ফলে ঢোকার কোনো পারমিশন আজকে দেওয়া হয়নি। সানি, মৌসুমী মুগ্ধ দৃষ্টিতে চারিদিকে দেখছে, আমিও তাই। মানে এই যে মহাকুম্ভের যে দৃশ্য, ত্রিবেণী সঙ্গমের দিকে আমরা যাচ্ছি, সত্যিই দেখার। দেখুন, এরকম দুটো প্যাকেট কিনলাম 50 টাকা করে, 100 টাকা করে বলছিল, 50 টাকাতে দিয়ে দিল। আমরা পাখিকে খাওয়াবো। आप उतना नहीं से फेंकिएगा। ऐसे नहीं ছুটতে হবে। দেখুন কি আনন্দে ছুটে আসছে ওরা। ও এই দৃশ্য, बैलेंस बना के रखिए, बैलेंस डगमगाइएगा नहीं। দূরের দৃশ্য কিছুই দেখা যাচ্ছে না, শুধু মানুষ, মাথা আর জলে কিছু নৌকো, জলে অসংখ্য নৌকো যেমন, তেমনি তার থেকে কয়েক লক্ষ গুণ মানুষ। এখানে আছে, এখানেও দে, আমরা যাওয়ার সময় আরো দেব। সবাই খাবার দিচ্ছে, এই পাখিগুলো সবাই ছুটে আসছে খাবার দেওয়ার সঙ্গে সঙ্গে। उधर उधर यहाँ ना बैलेंस करना हो जाएगा। ठीक है।
এখানে আর পাখির খাবার দেওয়া যাবে না, কারণ এই পর্যন্ত রেস্ট্রিকশান আছে। ওই দিকটা গেলে আমরা তখন আবার খাবার দিতে পারবো, সেটা এই ভাইয়েরা বলে দিলেন যে এখানে আর নোংরা করা যাবে না। এখানে সত্যি রঙিন লাগছে, চারিদিকটা অসম্ভব রঙিন লাগছে। আর এইখানে এই গঙ্গা যমুনা সরস্বতী মিলনে যে জায়গায় ত্রিবেণী সৃষ্টি করেছে, সেখানে আরও এক বিশেষ ব্যবস্থা, এরকম ধরনের লঞ্চ যারা বিভিন্ন প্যাকেজে বোধহয় আসছেন তাদের জন্য এইভাবে ঘুরিয়ে দেখানো এবং স্নান করার ব্যবস্থা আছে। ওম নমঃ শিবায়। একটা ডুব আমার জন্য। আর এটা মায়ের জন্য। পরিবারের জন্য। তোমার জন্য 3টে ডুব মেরে নিয়েছি। আরেকটা ডুব আমার জন্য। হেথায় দাঁড়ায়ে দুবাহু বাড়ায়ে নমি নর দেবতারে, উদার ছন্দে পরমানন্দে বন্ধন করি তারে। মহাকুম্ভের এই মহামানবদের প্রণাম করি, আর প্রণাম করি সেই মহান আত্মাকে। এই মহাকুম্ভে বারবার আসতে পারবো না, সেটা কখনোই সম্ভব না। আর এই যেখানে দাঁড়িয়ে আছি এটাই ত্রিবেণী সঙ্গম। একদিকে গঙ্গা, একদিকে যমুনা, আর ফল্গু ধারার মতো বয়ে গেছে এর নিচ দিয়ে সরস্বতী। এই ত্রিবেণী সঙ্গম, এটাই হচ্ছে যুক্তবেণী আমাদের পুরাণ মতে। आप बैठ जाइए, बैठ जाइए, बैठ जाइए। সানি এক অসম্ভব মনে রাখার মতো জিনিস। এই যে প্লাস্টিকের ব্যারিকেড দিয়ে এগুলো তৈরি করা আছে, যারা চান করবেন এর বাইরে আর আসতে পারবেন না। ওইদিকে ওই ঘাটগুলো, এই জলের মধ্যে স্নান করতে হবে। সেফটি আর সিকিউরিটির জন্য এদিকে আসা যাবে না, কারণ এদিকে জলের গভীরতা অনেক বেশি। সেই জন্য নৌকোগুলো এখান দিয়ে চলছে, এখান থেকে এই দিক বরাবর। মহাকুম্ভ দেখে এক অসম্ভব আত্মতৃপ্তি আর উপলব্ধি নিয়ে ঘরে ফিরে যাচ্ছি। কিন্তু কুম্ভ কি, মহাকুম্ভই বা কি, কেন এবং কোথায় কোথায় হয় এই ধর্মীয় তথা আধ্যাত্মিক সমাবেশ? সংস্কৃতে কুম্ভ অর্থাৎ কলস। পৌরাণিক মতে অমৃতপানে অমরত্ব লাভ করা যায়। আর এই ধারণা থেকে, অর্থাৎ এই কারণেই দেবতার দৈত্যের মধ্যে সমুদ্র মন্থনের মাধ্যমে অমৃত আরোহণের সিদ্ধান্ত হলো। মান্দার পর্বতকে দণ্ড আর
বাসুকিনাগকে রজ্জু হিসাবে ব্যবহার করে সমুদ্র মন্থন শুরু হলো। 12 দিন ধরে সমুদ্র মন্থন চলল। প্রথমেই উঠে এলো হলাহল বা বিষ, যা জীবকুলের পক্ষে সর্বনাশ। স্বয়ং মহাদেব পান করলেন সেই বিষ, তাই তার আরেক নাম নীলকণ্ঠ। এরপরে সমুদ্র মন্থনের মাধ্যমে উঠে এলো অমৃত, যা রাখা হলো সেই কলসে, অর্থাৎ অমৃত কুম্ভে। বিবাদ শুরু হলো এখান থেকে। এই অমৃতের ভাগীদার কারা হবে, দেবতা না দৈত্য? এই যখন বিবাদ চলছিল, তখন স্বয়ং ভগবান বিষ্ণু মোহিনী রূপ ধারণ করে চুরি করলেন সেই অমৃত কুম্ভ। দেবকুল প্রমাদ গণলেন, স্বয়ং বিষ্ণুই যদি একমাত্র অমর হয়, তাদের কি হবে? তখন ইন্দ্র তার পুত্র জয়ন্তকে পাঠালেন। জয়ন্ত কাকে রূপ ধরে সেই অমৃতকুম্ভ নিয়ে পালিয়ে গেলেন। আর এই যাওয়ার পথে সেই অমৃতকুম্ভ থেকে 4 ফোঁটা অমৃত পড়ল ভারতবর্ষের 4 জায়গায়: হরিদ্বার, নাসিক, প্রয়াগরাজ আর উজ্জয়িন। আর সেখান থেকেই এই 4 জায়গাতেই একমাত্র কুম্ভ মেলা হয়। কুম্ভ মেলা মূলত 4 প্রকারের: 4 বছরে সাধারণ কুম্ভ, 6 বছরে অর্ধ কুম্ভ, 12 বছরে পূর্ণ কুম্ভ, আর 12 গুণিতক 12 অর্থাৎ 144 বছরে হয় মহাকুম্ভ, যে মহাকুম্ভে আমরা আজ হেঁটে চলেছি। গ্রহ নক্ষত্রের বিচারে সিদ্ধান্ত হয় কোথায় কোন বছরে কুম্ভ মেলা হবে। মহাকুম্ভের অভিজ্ঞতা, উপলব্ধি আর আত্মতৃপ্তি নিয়ে ঘরে ফিরে যাচ্ছি। আজ থেকে অনেক বছর পর, যেদিন আমরা থাকব না, যেদিন আবার এই মহাকুম্ভে মহামানবের মিলন হবে, যেদিন মহামানবের এই মিলন তীর্থ থেকে আজকের এই মহাকুম্ভকে স্মরণ করে সেই অস্ফুট ধ্বনি ধ্বনিত হবে। এখানেই একদিন কোনো এক অজানার আহ্বানে লক্ষ কোটি মানবের আগমন ঘটেছিল। আজ তারা নেই, তবু মহাকুম্ভ আছে। আর এসব দেখতে দেখতে অনেক কথা বলতে, অনেক অভিজ্ঞতা নিয়ে আমরা ঘাটে পৌঁছে গেলাম। এই সেই ঘাট যেখানে হাজার হাজার নৌকো দাঁড়িয়ে আছে। এখান থেকে নৌকো ছেড়ে যাচ্ছে, আবার উঠে হাঁটতে শুরু করব, মিশে যাব সেই জনসমুদ্রে, মহাকুম্ভের মহাজনসমুদ্রে। পায়ে পায়ে এগিয়ে যাব নিজেদের বাড়ির পথে। এলাম, স্নান করলাম, ফিরে গেলাম। পাপ পুণ্য হিসাব করে তো লাভ নেই। পাপ স্খলন হোক বা নাই হোক, পুণ্য বা মোক্ষ নাই বা হলো, দেখার অভিজ্ঞতাটাই বড় কথা। এই যে তৃপ্তি নিয়ে গেলাম, এই যে অভিজ্ঞতা নিয়ে গেলাম, এটাই আমাদের ঝুলিতে থাকবে এবং চিরকাল মনে থাকবে। চিরকাল এবং আজীবন মনে থাকবে যে কুম্ভের এই অভিজ্ঞতা। হয়তো কিছুটা কষ্ট আছে, কিন্তু তার থেকেও বড় অভিজ্ঞতা এবং বড় দেখার এবং আত্মতৃপ্তির আছে। এ একবার দেখলেই সত্যি ভোলার নয়, আর এ তো বারবার আসবে না। তাই আমাদের কাছে যেন একটা পরম পাওনা। মহাকুম্ভ মেলা দেখার পরে বাড়ি ফেরার চলে এলাম একটা জায়গাতে, প্রয়াগরাজ শহরে বিখ্যাত চাট মশলা। প্রথমে ফুচকা দিয়ে শুরু করেছি, তারপরে চাট তৈরি হচ্ছে, চাট খাবো। এখানে ফুচকা বললে হবে না, এখানে বলতে হবে গোলগাপ্পা। ও, এখানে গোলগাপ্পা না, পানিপুরি, সরি। এটা গোলগাপ্পা, আবার এটা নাকি গুজরাটে পানিপুরি। আবার ওটা ঘুরে এসেও এলাহাবাদেও গোলগাপ্পা এবং পানিপুরি দুটোই। তো কথা সেটা নয়, মেন কথা হচ্ছে যে টেস্ট কেমন হয় সেটা পরখ করা হবে। তো প্রথমটা আমি খেয়ে দেখছি। ছোট থেকে যতবার এলাহাবাদ মামার বাড়িতে এসেছি,
এলাহাবাদ নয়, প্রয়াগরাজ। আচ্ছা সরি, প্রয়াগরাজে যতবার এসেছি, আগে তো আমি প্রয়াগরাজে আসিনি, এলাহাবাদেই এসেছি, এখন প্রয়াগরাজে এসেছি। তো ততবারই মামাদের সাথে আসতাম এখানে চাট খেতে, আজও মামার সাথেই এসেছি এই চাট খেতে। এটা আমার খুব ফেভারিট। আর কালকে থেকে মামাকে বলে যাচ্ছি আমি চাট খাবো। এখন ঘড়িতে রাত্রি 9টা, তবুও রাত্রিরের খাবার বাদ দিয়ে এখন এসেছি চাট খেতে। ভাগ্নি এখানে, মামা ওদিকে, আর সানি ওদিকে, অর্থাৎ নাতনি, এদের সঙ্গে আমি এসেছি। দারুণ ভালো লাগছে চাট খেতে। অনেক লোক আসেন এই দোকানটাতে এবং খুবই বিখ্যাত এই দোকানটা।